এদিকে তারা অত্যন্ত বিরক্ত স্বামীরকে নিয়ে। তার মতে স্বামীর প্যারা ছাড়া কিছুই না, এ যেন এক উটকো ঝামেলা। এদিকে এনি সবেমাত্র এসে পৌঁছেছে ভার্সিটিতে। সে তার প্রাইভেট কার থেকে নেমে সোজা হাঁটা দেয় ভার্সিটির দিকে। আর কলেজের সব ছেলেরা তাকিয়ে আছে তার দিকে। এমন সিন দেখা কে মিস করতে চায়। আসলে এনি আজ পরেছে সাদা শাড়ি, একদম সাদা, যাকে বলে বিধবাদের শাড়ি, কিন্তু একটু অন্যরকম, নানা রকম কাজ করা। তবে তা সাদা রঙেরই। শাড়িটা নেটের, যার জন্য পেটের ভাঁজ সব দেখা যাচ্ছে। স্লিভলেস আর বড় গলার ব্লাউজ, যার জন্য হাত সহ পিঠ আর গলার অনেকটাই দেখা যাচ্ছে। মুখে ভারী মেকআপ, হাত, কান আর গলায় ডায়মন্ডের গহনা, হাই হিল, চুলগুলো রং করা। কেমন লাগছে আপনারাই চিন্তা করে নিন। সবাই সবার মতো কাজ করছে, কারণ ফাংশন এখনো শুরু হয়নি। তাছাড়া অতিথিগণও এখনো এসে পৌঁছায়নি, তাই সবাই হাতের কাজগুলো কমপ্লিট করে ফেলছে। একসময় প্রথম বর্ষের সব ছাত্রছাত্রী এসে মাঠে সারিবদ্ধভাবে দাঁড়ায়। এক পাশে ছেলেরা আর এক পাশে মেয়েরা। প্রধান অতিথিদের সম্মান জানানোর জন্যই তাদের এইভাবে দাঁড়ানো। সবার সাথে তারাও দাঁড়ানো। কিছুক্ষণের ভিতরেই একে একে সবাই আসতে থাকে। আর বাকি মাত্র দুইজন, যারা এই ফাংশনের প্রধান এবং বিশেষ অতিথি। সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে গেটের বাইরে। এরই মধ্যে একসাথে প্রায় ৫-৬টা মাইক্রো আর প্রাইভেট কার ঢোকে ভার্সিটির গেট দিয়ে। তার মানে দুজনের একজন চলে এসেছে। কে এসেছে তা সবার জানা। এসেছে রাতের বাবা রায়হান আহমেদ, দেশের সফল বিজনেসম্যানদের একজন। ভার্সিটিতে সবাই রাতকে তার বাবার পরিচয় চেনে, তাই আর কেউ অবাক হয়নি। সবাই ওনাকে সম্মান জানিয়ে ওনার আসনে বসার অনুরোধ জানান। এখন সবাই বসে আছে সবার শেষ অতিথির জন্য। সবাই খুব এক্সাইটেড অতিথিকে দেখার জন্য। আর অতিথি হলেন এহসান মাহমুদ। মিনিট 10-এর মধ্যেই একসাথে 8-10টা মাইক্রো আর প্রাইভেট কার প্রবেশ করে গেট দিয়ে। সবাই খুব সুন্দর করে স্বাগতম জানায় সবাই। সব অতিথি এসে যাওয়ার পর যে যার আসন গ্রহণ করে। মিস্টার আহমেদ আর মিস্টার মাহমুদের আসন একসাথে, তাই তারা খুবই বিরক্ত, কিন্তু তা সবার সামনে প্রকাশ করছেন না। ভদ্রতার খাতিরে একে অপরের সাথে কুশল বিনিময় করে যার যার আসনে বসে পড়েন। কিছুক্ষণের মধ্যেই ফাংশন শুরু হয়। ইংলিশ ডিপার্টমেন্টের হেড পুরো ফাংশনটা পরিচালনা করবেন। এই দায়িত্ব রাত বিশেষভাবে ওনাকে দিয়েছেন। প্রথমে প্রিন্সিপাল স্যার ওনার বক্তৃতা পেশ করেন। আস্তে আস্তে অতিথিগণ তাদের বক্তৃতা দেন। বক্তৃতা শেষ হলে শুরু হয় বরণ। সিনিয়ররা জুনিয়রদের ফুলের মালা দিয়ে বরণ করবে। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তারাকে বরণ করবে রাত, জানিয়ে তার ভীষণ বিরক্ত। এদিকে এনিওর আগে ফুঁসছে, কিন্তু রাতের মুখে বাঁকা হাসি, যেন বিশ্বজয়ী। বরণ পর্ব শেষ হলে শুরু হয় পুরস্কারের পর্ব। এই ভার্সিটিতে নবীনদের জন্য কিছু প্রতিযোগিতার আয়োজন হয় প্রতি বছর, আর তারা পুরস্কার দেয়া হয় নবীন বরণের দিন। তার মধ্যে 2টা পুরস্কার পায় তারা, গান আর বক্তৃতার জন্য। এখন সময় গান বাজনার। একে একে সবাই গান আর বক্তৃতা দেবে। তার মধ্যে রাত আর তারাও রয়েছে। এবার রাতের পালা। স্যার রাতের নাম অ্যানাউন্স করার সাথে সাথেই সবাই হৈ হৈ শুরু করে, যেন সবাই এতক্ষণ এর জন্যই অপেক্ষা করছিল। রাত স্টেজে উঠে সবার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে তারার দিকে তাকালো। তারপর গিটার হাতে গান তারার দিকে তাকিয়ে গান ধরলো। মিস্টার মাহমুদ, সময় নষ্ট করার জন্য দুঃখিত, আমি কিছু কথা বলতে চাই। আমি আপনার খুব একটা বেশি সময় নেব না। আপনারা হয়তো ভাবছেন আমি কি এমন বলবো, আর তারাই এখানে থেকে কি করবে। সবাই আমাকে চেনে। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি একজন সফল ব্যবসায়ী হয়েছি। সবাই আমাকে চিনলেও আমার পরিবারকে কেউ চেনে না। সবাই জানে আমার একটা মেয়ে আছে, কিন্তু তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। আসলে আমার মেয়ে আমার পরিচয়ে কারো সামনে আসতে চায়নি। সে চায় নিজে কিছু করে পরিচিত হতে, আর তার চাল চলন দেখেও কেউ বিশ্বাস করবে না যে ও আমার মেয়ে। আপনাদের মতো অনেকেই হয়তো জানেন আমার মেয়ে আপনাদের ভার্সিটিতে পড়ে, আবার অনেকেই তা জানেন না। মিস্টার মাহমুদের কথা শুনে পুরো অনুষ্ঠানে শোরগোল পড়ে গেল। মিস্টার মাহমুদের মেয়ে এই ভার্সিটিতে পড়ে? কে সে হ্যান ত্যান। আর তারা সব মাথা নিচু করে শুনছে। সে চাইছে না এমন কিছু। সে শক্ত করে এক হাতে তার বাপির কোটের হাতা ধরে আছে। এত সবার ভাবান্তর হলেও ভাবান্তর নেই রাতের মধ্যে। তার মধ্যে এমন একটা ভাব যেন সে সব জানে এবং চেনে মিস্টার মাহমুদের মেয়েকে। মেয়ে, কিরে তোর আশ্চর্য লাগছে না? মিস্টার মাহমুদের মেয়ে পড়ে আমাদেরই ভার্সিটিতে, আর আমরাই জানি না। রাতকে উদ্দেশ্য করে রাত জবাব না দিয়ে বাঁকা হেসে তাকিয়ে আছে তারা আর মিস্টার মাহমুদের দিকে। আকাশ, আরে ইয়ার, আগে জানলে যে করেই হোক খুঁজে বের করে প্রেম করতাম, তারপর বিয়ে করে শ্বশুরের বিজনেস। আকাশের কথা শুনে রাতের রাগ ধপ করে উঠে গেল, কিন্তু সে হাত মুঠো করে তার রাগকে নিয়ন্ত্রণ করতে চাইছে। সে চাইছে না এখানে কোনো ঝামেলা করতে। এনি, আই কান্ট বিলিভ দিস। দেশের নাম্বার 1 বিজনেসম্যানের মেয়ে পড়ে এখানে, আর আমরা জানি না। আগে জানলে তো ফ্রেন্ডশিপ করতাম। সে যাই হোক, এখন জানবো, পরে না হয় করে নেব। এক্সাইটেড হয়ে এনির কথায় রাত শুধু এক রহস্যময় হাসি দিল। আকাশ, ঠিক, আমিও না হয় পরে প্রেম করব। খুশিতে গদগদ হয়ে। এদিকে রাতের মাথা রাগে ফেটে যাচ্ছে।
তার ইচ্ছে করছে আকাশকে মেরে এখানেই পুঁতে দিতে, কিন্তু বন্ধু হয় তাই সে তা করবে না। তাই যেভাবেই হোক রাগকে কন্ট্রোল করবার চেষ্টা করছে। মিস্টার আহমেদ, এহসানের মেয়ে এখানে? ও নো, রাতও তো এখানে আছে। এই এহসানটার কি দরকার ঘটা করে নিজের মেয়েকে পরিচয় করিয়ে দেয়া? এখন রাতকে কি করে সরাবো? মনে মনে মিস্টার আহমেদের চিন্তায় এক বালতি জল ঢেলে মিস্টার মাহমুদ আবার বলতে শুরু করলেন। মিস্টার মাহমুদ, কিন্তু আমি চাই সবাই আমার মেয়ে, আমার কলিজার টুকরোটাকে চিনে রাখুন। এতে হয়তো আমার মেয়ে রাগ করবে, কিন্তু আমি ভার্সিটিতে আমার মেয়ের সেফটি চাই, যা হয়তো তার পরিচয় তাকে এনে দেবে। তো আজকে এখনও পুরো ভার্সিটির সামনে আমি আমার প্রিন্সেসকে প্রেজেন্ট করছি। হিয়ার ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি ডটার তারা মাহমুদ। তারাকে দেখিয়ে জোরে বললেন। মিস্টার মাহমুদের কথা শুনে যেন এক একজনের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কেউ বিশ্বাসই করতে পারছে না এই তারা দ্য গ্রেট বিজনেসম্যান মিস্টার এহসান মাহমুদের একমাত্র মেয়ে তারা মাহমুদ। তারার এখনও কোনো রিয়াকশন নেই, সে নিচের দিকে তাকিয়ে আছে। মিস্টার মাহমুদ আবার এক হাতে তারাকে জড়িয়ে ধরে। তারার বন্ধুরা তো অবাকের চরম পর্যায়ে, কেউ ভাবতেই পারছে না তারা মাহমুদ তাদের বন্ধু, তাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদের বন্ধু। তন্নিমা, আচ্ছা আমি যা শুনেছি তোরাও কি তাই শুনছিস? অনিক, হ্যাঁ রে। আনিকা, আমাদের তারা দ্য গ্রেট মিস্টার মাহমুদের মেয়ে। রিমা, কেউ আমারে ধর, আমি এখনই মরে যাবো। রবিন, কান বিলিভ দিস, হা হয়ে এদিকে। রাত গ্যাংয়ের অবস্থা তো আরও খারাপ, তারা তো তাদের কানকেই বিশ্বাস করতে পারছে না। এনি তো মনে হয় জ্ঞান হারানোর মতো অবস্থা। কাকে সে এতদিন মিডিল ক্লাস বলে অপমান করেছে? যাকে সে অপমান করেছে সে তো তাকে এক হাতে কিনে অন্য হাতে বেচে দিতে পারে। এনি আর নিতে না পেরে ধপ করে বসে পড়ল। আকাশ, এটা আমি কি শুনলাম? অবাক হয়ে। মেঘ, ঠিকই শুনেছিস, এই তারাই তারা মাহমুদ, যাকে তুই কলেজ থেকে বের করার হুমকি দিয়েছিলি। নিপা, আমার তো হাত পা কাঁপছে রে, আমি তো ওকে পায়ে বাজিয়ে ফেলে দিয়েছিলাম, তারপর ওর মুখের উপরে হেসেছিলাম টেনশনে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে। এনি, উফ, চুপ করবে তোমরা? এটা কি করে হতে পারে? এই মেয়ে এমনভাবে থাকতো যে দেখে বোঝাই যেত না যে এই মেয়ে এত বড় ব্যবসায়ীর মেয়ে, তাও আবার নাম্বার ওয়ান ব্যবসায়ীর। মেঘ, তুমি চুপ করো, কম অপমান তো করনি ওকে। এবার যদি আমাদের নামে নালিশ করে তো আমরা তো সবাই আউট হয়ে যাব ভার্সিটি থেকে। আকাশ, আমার বাবাও আমাকে আটকাতে পারবে না, কারণ মিস্টার মাহমুদ এই কলেজের ট্রাস্টের মধ্যে একজন, তারপর এত বড় বিজনেসম্যান। অ্যানি, আমার কিছুই করতে পারবে না, আমার বাবাও তো এই ভার্সিটির ট্রাস্টি, আরও ব্যবসায়ীও। ভাব নিয়ে। আকাশ, তুমি থাকো তোমার ভাব নিয়ে, মিস্টার মাহমুদের কাছে তোমার বাবা কিছুই না। নিপা, এই চুপ কর না তোরা, আমার তো টেনশন হচ্ছে। এই রাত তোর টেনশন হচ্ছে না? রাত একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাঁকা হেসে চলে গেল। মেঘ, এর আর কিসের টেনশন, এর বাবাও তো কম না, দেশের টপ 5-এর দ্বিতীয় জন। নিপা, তা ঠিক, মিস্টার আহমেদ, এইটা তুই ঠিক করলি না এহসান। এতদিন মামুনির থেকে রাতকে অনেক কষ্টে দূরে রেখেছি, এখন যা হবে তার জন্য তুই দায়ী থাকবি, আর ভুগতে হবে আমার মামুনিকে। মনে মনে বলে উনি উঠে চলে গেলেন। উনি তো জানেন না যে রাত আগে থেকেই তারাকে চেনে, কিভাবে সে আমরা পরে জানবো। কিছুক্ষণ নীরবতার পর সবাই একসাথে হাততালি দিতে শুরু করে। একটু পরে স্যাররা সবাই এসে তারার সাথে ভালো করে কুশল বিনিময় করে এবং ভার্সিটিতে কোনো সমস্যা হলে তাদের জানাতে বলে। তারা সবাইকে ধন্যবাদ বলে, অভিমান করে বাপিকে বাই বলে নেমে আসে স্টেজ থেকে। তারা স্টেজ থেকে নেমে আসতেই সবাই হুমড়ি খেয়ে পড়ে। এতদিন যারা ভাব নিয়ে চলতো তারাও আজকে তারার সাথে কথা বলতে এসেছে। তারা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে সবার সাথে একটু কথা বলে চলে যেতে নেয় বন্ধুদের কাছে, কিন্তু গিয়ে দেখে ওখানে কেউ নেই। তারা বুঝতে পেরেছে সবাই রাগ করেছে, আর তারা জানেও এখন ওরা সবাই কোথায় আছে। তাই তারা হেসে সেই দিকে হাঁটা দেয়। যাওয়ার মাঝে পথ আটকে দাঁড়ায় রাত গ্যাং, যেখানে শুধু রাত নেই। সবাই তারাকে কিছু একটা বলার চেষ্টা করছে, তাই একজন আরেকজনকে ঠেলছে শুরু করবার জন্য, কিন্তু কেউ কিছুই বলতে পারছে না। তাদের এমন ঠেলাঠেলি দেখে তারাই বলে, তারা কিছু বলবেন? আকাশ, না মানে হ্যাঁ তারা, তারা জি বলুন। মেঘ, আসলে উই আর ভেরি সরি। তারা কেন? তারার কেনতে যেন সবাই অপ্রস্তুত হয়ে পড়ে, তাও নিজেকে সংযত করে বলে। আকাশ, আসলে এতদিনের করা অন্যায়ের জন্য, মাথা নিচু করে। অ্যানি, সরি, আমি জানতাম না যে তুমি এত বড় বিজনেসম্যানের মেয়ে। নিপা, সরি ওই দিন পা দিয়ে ফেলে দেওয়ার জন্য। সবাই, আমরা অনেক দুঃখিত, প্লিজ আমাদের নামে কমপ্লেন করো না প্লিজ। তারা সবার দিকে তাকিয়ে দেখে সবাই মাথা নিচু করে আছে। আজ তারা তারার পরিচয় জেনেছে, তাই তারা তারার কাছে ক্ষমা চাচ্ছে। না জানলে কখনোই ক্ষমা চাইতো না, বরং আরও অপমান করত। তাই তারা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তারা, ইটস ওকে ভাইয়া আপুরা, ক্ষমা চাইতে হবে না, আমি অনেক আগেই তোমাদের ক্ষমা করে দিয়েছি। শুধু একটা কথা বলবো, র্যাগিং করে ভালো কথা, কিন্তু এমন র্যাগ দিও না যে মেয়েরা লজ্জা এবং অসম্মানে মুখ দেখাতে না পারে। র্যাগ করো লিমিটের ভেতর থেকে,
কারো সম্মানে হাত দিও না কখনো। আর এনি আপু, কাউকে ক্লাস দিয়ে বিচার করবেন না, বিচার ক্লাস দিয়ে নয়, মন দিয়ে করতে হয়। দেখতে হয় কার মন কত সুন্দর। আমি সিম্পল চলতে পছন্দ করি, আমার বিলাসিতা একদম পছন্দ নয়, তাই আমি সামর্থ্য থাকা সত্ত্বেও বিলাসিতা করি না। আর সবাই এই ভার্সিটিতে নিজেদের যোগ্যতায় ভর্তি হয়, তাই দয়া করে তাদের ভার্সিটি থেকে বের করে দেওয়ার ভয় দেখে অসম্মানিত কাজ করবেন না। আর নিপা আপু, এমন করে কাউকে ফেলে দেবেন না, এতে অনেক বড় ইনজুরি হতে পারে। হয়তো আপনি পড়লে বুঝতে পারতেন কতটা পেন হয়। সবাই এতক্ষণ তারার কথা মাথা নিচু করে শুনছিল। আসলে ভুলটা তো তাদেরই, তারাই লিমিটলেস হয়ে গেছিল। সবাই আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, থ্যাঙ্কস ক্ষমা করার জন্য। সো নাও উই আর ফ্রেন্ড। তারা একটা মিষ্টি হাসি দিয়ে বলে ফ্রেন্ডস। সবাই খুশি হয়ে চলে গেল। তারা আবার হাঁটা শুরু করলো বকুল গাছের দিকে, কারণ তারা জানে তার বন্ধুদের এখন বকুল গাছের নিচেই পাওয়া যাবে। হয়তো রাগ করে সবাই গাল ফুলিয়ে বসে আছে ভেবেই তারা একটা মিষ্টি হাসি দিয়ে এগিয়ে গেল। এদিকে কেউ একজন কখন থেকে তারার হাসি মুখ দেখে যাচ্ছে আর মনে শান্তি নিচ্ছে, সেদিকে তারার খেয়াল নেই। তারা যাওয়ার পথে আবার পেল বাধা। এই বাধা আর কেউ নয়, স্বামীর। স্বামীর, ওয়াও, আই কান্ট বিলিভ দিস। তারা, তুমি মিস্টার মাহমুদের মেয়ে? তারা তো ভ্রু কুচকে। কেন যেন স্বামীরকে তারারও ভালো লাগে না, বিরক্ত লাগে। স্বামীর, তুমি তো বলনি তুমি এত বড় বিজনেসম্যানের মেয়ে। তারা, আমি কাউকেই বলিনি। স্বামীর, ওকে, তো কোথায় যাচ্ছ? চলো একসাথে লাঞ্চ করি। তারা, আমার সময় নেই, আসি, বলে স্বামীরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। স্বামীর, আগে তো তোমার অ্যাটিটিউডে পাগল হয়েছিলাম, আর এখন তো তুমি আমার সোনার ডিম পাড়া হাঁস। তোমাকে তো এখন যে করে হোক আমার চাই, বলে শয়তানি হাসি হেসে চলে গেল। তারা, উফ, একটু শান্তি নাই। বাসায় যায়, আজকে বাপির হচ্ছে। তাকে কে বলেছিল আমার পরিচয় দিতে? এখন সবাই আমার সাথে কেমন বিহেভ করছে, আমার একটুও ভালো লাগছে না। উফ, এই বকুল গাছটাও আজকে আহামরি দূরে লাগছে। যত সব, ভালো লাগে না, বলেই বিড়বিড় করে হাঁটা ধরলো। তারা, উফ, এখন এই মুসিবতেরই আসা বাকি ছিল, বলেই বিরক্তি নিয়ে দাঁড়িয়ে গেল। কারণ মুখে বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে রাত। কিন্তু কিছু না বলে কিছুক্ষণ তারার দিকে তাকিয়ে থেকে বাঁকা হেসে তারার পাশ কাটিয়ে চলে গেল। তারা, ও মা, এর আবার কি হলো? যাই হোক, তাতে আমার বাপের কি? আল্লাহ, এবার যেন সামনে আর কেউ না পড়ে। একবার বকুলতলায় যায়, পরে হবে তোদের। কে বলেছে ঢ্যাং ঢ্যাং করে বকুলতলায় চলে যেতে? সবগুলোর পা ভেঙে দেবো আমি। বলে একরাশ বিরক্তি আর রাগ নিয়ে আবার হাঁটা দেয়।